সুধী দর্শক মণ্ডলী, এটিএন বাংলার আইন বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় বর্তমান অর্থনৈতিক কাঠামোতে আইনি সংস্কার। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন ব্যারিস্টার এ.এম. মাসুম। ব্যারিস্টার এম মাসুম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। ইতিমধ্যে 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের পরিমাণ ছিল 5,68,000 কোটি টাকা। এখানে একটি প্রণোদনা ব্যয় সরকার রেখেছে, যেটার পরিমাণ হচ্ছে 1,03,000 কোটি টাকা, যেটি আমার জিডিপির 3.75%। এত বড় একটি প্রণোদনা ঘোষণা করেছে। এই প্রণোদনার উৎসের কোথা থেকে আসবে এটি? আসলে আপনি খুব ভালো একটা প্রশ্নে এসেছেন। সেটা হলো যে আপনি যদি দেখেন আমাদের প্রতিদিনের যে কস্টিং হচ্ছে $300 to $400 মিলিয়ন আমাদের এভরিডে লস হচ্ছে ইকোনমির। এখন এই যে বিশাল লস, এটাকে যদি আপনার অ্যাড্রেস করতে হয় এবং এই বিশাল জনগোষ্ঠীকে যদি আপনাকে অ্যাক্টিভ বা তাদেরকে যদি কাজের মধ্যে রাখতে হয়, তখন গভর্নমেন্টকে কী করতে হবে যে যে কোনো ওয়েতে ইকোনমিটাকে রান করতে হবে। তো ইকোনমিকে রান করতে গিয়েই তখন গভর্নমেন্ট অ্যারাউন্ড 19টার মতো আপনার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে এবং সেখানে আপনি দেখেছেন যে প্রায় অ্যারাউন্ড 1,03,000 crore টাকার কথা বলেছে। এখন এই যে সোর্সের কথা, সাধারণত যেটা আমরা দেখি গভর্নমেন্টের যেটা করণীয় সেটা হলো যে গভর্নমেন্টের যে বাজেট করেছে, যে এখানে এডিপির যে আপনার অ্যালোকেশন ছিল, এখানে গভর্নমেন্ট অ্যাড্রেস করেছে প্রায় 2,05,000 কোটি টাকা। এখান থেকে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট গভর্নমেন্ট নিতে পারতো, কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেটা করেনি। যেমন ধরেন এখানে এডিপিতে যে ধরনের প্রজেক্টগুলি ছিল, কিছু প্রজেক্ট ছিল আপনার রানিং, কিছু প্রজেক্ট কিছু প্রজেক্ট হলো আপনার কমপ্লিটেড হয়ে গেছে, আর কিছু প্রজেক্ট হলো নিউ প্রজেক্ট। যেটা রানিং প্রজেক্ট, সেখানে হয়তোবা অনেক প্রজেক্ট আছে 10% বা 20% বা 30% বা 40% কমপ্লিশন হয়েছে। সেই প্রজেক্টটা যেটা আমাদের ইমার্জেন্সি সিচুয়েশনের সাথে বা হেলথ সেক্টরের সাথে বা ইকোনমির অন্য এমপ্লয়মেন্ট ক্রিয়েটেশনের সাথে যদি ইনভলভ না থাকে, সেইটাকে আপাতত স্টপ রাখতে পারতো, ওখান থেকে ফাইন্যান্স করতে পারতো। সেটা কিন্তু আমরা গভর্নমেন্টকে সেইভাবে দেখিনি। সেকেন্ড সেটা গভর্নমেন্ট যেটা করে, যে দাতা গোষ্ঠী যারা থাকে, যেমন আমাদের ওয়ার্ল্ড ব্যাংক বা IMF বা এডিবি, এদের কাছ থেকে ফাইন্যান্স সিক করে, এক্সটার্নাল ফাইন্যান্স। ভালো আমাদের যে পার্টটা সেটা হলো, আমাদের যদি আপনি দেখেন এক্সটার্নাল ফাইন্যান্স যে ডেট, সেটা কিন্তু আমাদের অ্যারাউন্ড 15% আমাদের টু জিডিপি, এবং আমাদের পাবলিক ডেট টু জিডিপি রেশিও সেটা 35%, এবং আমাদের যে অ্যানুয়াল আমরা যেই ডেফিসিট যেটা আপনার ডেট সার্ভিসিং, সেখানে 10% অফ দি আমাদের রিজার্ভ। তাহলে এই সিচুয়েশন কিন্তু অনেক স্টেটেরই নাই, যেটা আমাদের আছে। এবং সেই জায়গা থেকে আমরা আপনার ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এই দাতাকে অনেক পারসিউ করতে পারি, এবং সেই জন্যই অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক $300 মিলিয়ন প্লাস আপনি দেখেছেন যে IMF $732 মিলিয়ন এবং অন্যান্য, এখান থেকে হয়তো একটা বড় অ্যামাউন্ট আসার সম্ভাবনা আছে, যদিও গভর্নমেন্ট বাজেটে অনলি 76,000 crore টাকা এখানে চেয়েছে। থার্ড যেটা অপশন, সেটা হলো যে ব্যাংকিং সেক্টর থেকে নেওয়া। আপনি দেখেছেন যে লাস্ট বাজেটে যেটা ছিল 47,000 crore টাকা এখান থেকে নেওয়ার কথা ব্যাংকিং সেক্টর থেকে, সেটা এন্ডেড আপ উইথ আপনার 82,000 crore টাকা। এবার গভর্নমেন্ট দিয়েছে সেটা হলো 84,000 crore টাকা এই ব্যাংকিং সেক্টর থেকে যেটা নেবে। এবং ফোর্থ যেটা হবে সেটা হলো যে আপনি আইদার গভর্নমেন্ট যেটা করতে পারে, যে ট্রেজারি বন্ড ছাড়তে পারে, সেটা বাংলাদেশ ব্যাংক কিনে নিতে পারে, এবং সেই ফান্ডটা সেটা আইদার ব্যাঙ্কগুলিতে লিকুইডিটি উনি ডিপোজিট রাখতে পারে বা অন্যান্য প্রণোদনা দিতে পারে। এবং এমনও হতে পারে যে টাকা বা প্রিন্টিং করা, টাকা ছাপানো, নতুন টাকা ছাপানো, সেটাও করতে পারে। ইনফ্লেশন বাড়ার একটা সম্ভাবনা থাকে। দ্যাটস রাইট। বাট আমাদের ইনফ্লেশন কিন্তু এখনো অনেক কন্ট্রোলে, প্রায় 5.35%, ভেরি 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 স্টেবল সিচুয়েশনস। এই সোর্সগুলি থেকেই জেনারেলি কিন্তু গভর্নমেন্ট সাধারণত প্রণোদনার টাকাটি আমরা কালেক্ট করা যায়। জি, আমার পরবর্তী প্রশ্ন, এই প্রণোদনাটি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অনেক সার্কুলার নোটিফিকেশন জারি করেছে। এই সার্কুলার নোটিফিকেশনের বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এখানে যেটা হলো কি, ধরেন গভর্নমেন্ট দুটো ওয়েতে এগুলি করতে পারে। একটা হলো মনিটারি পলিসির মাধ্যমে, আরেকটা হলো
আপনার ফিসকাল পলিসি। তো মনিটারি পলিসি যেটা, সেটা হলো গভর্নমেন্টের, সেন্ট্রাল ব্যাংক এটা এক্সিকিউট করে। এবং সেন্ট্রাল ব্যাংক যেটা ইমিডিয়েটলি যেটা অ্যাড্রেস করেছে সেটা হলো যে আমাদের যে একটা সার্কুলার দিয়ে আমাদের ক্যাশ রিজার্ভ রেশিও যেটা, সেটা ছিল আপনার 5%, সেটাকে 4%-এ নিয়ে আসছে। রেপো যেটা, সেটা ছিল 5.75, সেটাকে আপনার 5.25-এ নিয়ে আসছে। আমাদের এডি রেশিও যেটা ছিল 85 টাকা 100-এ, সেটাকে 87 টাকা, এবং এসএলআর রেশিও যেটা 13.5। এই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এই ব্যাংকিং চ্যানেলে প্রায় 30,000 থেকে 35,000 crore টাকার একটা লিকুইডিটি অ্যারেঞ্জমেন্ট করেছে, এবং যার ফলে আমাদের অ্যাট দি মোমেন্ট আপনি দেখবেন যে লিকুইডিটি অ্যারাউন্ড 1,14,000 টাকার মতো ব্যাংকিং চ্যানেলে আছে। এবং যেটা নেক্সট যেটা কাজ করেছে বাংলাদেশ ব্যাংক, সেটা হলো যে একটা সার্কুলার দিয়ে বলে দিয়েছে যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যারা এই লোনের রিপেমেন্ট করতে পারবে না তাদেরকে ডিফল্ট হিসেবে ক্লাসিফাই করা যাবে না, সেখানে একটা স্ট্যাটাস কোড দিয়ে আসছে। এবং আরেকটা যেটা করেছে যে এপ্রিল এবং মে মাসের এই 2 মাসের যে ইন্টারেস্ট পেমেন্ট সেটাকে স্থগিত করে দিয়েছিল, এবং সেটা অবশ্য পরে এখানে টোটাল অ্যামাউন্ট আসে 16,500 crore টাকার মতো, যেটা 13.8 মিলিয়ন আমাদের যে বড়োয়ার তাদের মধ্যে। পরে গভর্নমেন্ট বলল ঠিক আছে আমরা 2,000 crore টাকা দিব, সাবসিডাইজ করব, আর বাকি যেই টাকাটা সেইটা 1 ইয়ারের ইনস্টলমেন্টে বড়োয়াররা পে অফ করবে। আরেকটা যেটা করেছে সেন্ট্রাল ব্যাংক সেটা হলো আপনার আমাদের ব্যাংকগুলির ক্লোজিং হলো ডিসেম্বর ক্লোজিং, তো এরা এখন ডিভিডেন্ড দিবে, ডিভিডেন্ড দিলেই ক্যাশ আউট হয়ে যাবে। তো সেন্ট্রাল ব্যাংক যেটা ইমিডিয়েটলি বলেছে, হ্যাঁ ঠিক আছে তোমরা ডিভিডেন্ড দিতে পারো, বাট তোমাদের ওই প্রভিশন যেটা বা আমরা যেটাকে বলি আপনার মূলধন সংরক্ষণ, সেটা 12%-এর মতো যাদের হবে তারাই অনলি হায়েস্ট 30% পর্যন্ত ডিভিডেন্ড দিতে পারবা। এবং আদার ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে অনেক ব্যাংকের, যেখানে 17টি ব্যাংকের মতো যারা এই ইয়েতে আপনার যদি সার্কুলার অনুযায়ী তারা ডিভিডেন্ড দিতে পারবে না যদি ওইটা ফলো করা হয়। এবং সেখানে বলে দিয়েছে যে 22 সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরের আগ পর্যন্ত তুমি ক্যাশ আউট করতে পারবে না, তাহলে যদি ক্যাশ আউট করতে হয় তাহলে সেপ্টেম্বরের পরে, তাহলে লিকুইডিটি যাতে ক্রাঞ্চ না হয় সেই জন্য এই কাজটা সেন্ট্রাল ব্যাংক করেছে। ইন দি মিন টাইম আপনি যদি ফিসকাল পলিসির দিকে তাকান, যেটা সেন্ট্রাল ব্যাংকের সাথে সাথে গভর্নমেন্ট যে সাপোর্টটা দিচ্ছে, যেটা হলো আপনি দেখেছেন যে বাজেটে স্ট্রেইট ওয়ে আপনি দেখেছেন যে আমাদের যে ট্যাক্স রেশিও, যেটা ইন্ডিভিজুয়াল যে স্ল্যাবটা ছিল যে 2,50,000 টাকা, সেটাকে কিন্তু 3 লাখ টাকা করে দিয়েছে, এবং ওখানে 5% করে সব জায়গায় কমিয়ে দিয়েছে, 30%-এর জায়গায় 25% করেছে। এবং কর্পোরেট যেটা আনলিস্টেড কোম্পানি সেখানেও কিন্তু করেছে, সেখানে মোরলেস আপনাকে 2.5% করে, যেটা 35% ছিল সেটা 32.5% হয়ে যাবে। এবং আরেকটা যেটা করেছে যে 2,500 টাকা করে প্রায় 50 লাখ ফ্যামিলিকে আপনার এই ক্যাশ সাবসিডাইজ করা, প্লাস ফুড, প্লাস আদার অন্যান্য যেটা এই সাবসিডাইজ করে গভর্নমেন্ট তার ফিসকাল পলিসি, যে গভর্নমেন্ট ইকোনমিকে রান করা এবং মানুষকে কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টাটা করে যাচ্ছে। জি, আপনার সাথে যুক্ত করতে চাচ্ছি ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বাংলাদেশ যে বিলম্ব ফিটা যাতে না করা মওকুফ করে দিয়েছে এই কোভিড-19 এর সময়টিতে। আমি পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। এই যে স্টিমুলাস প্যাকেজ বা প্রণোদনা যেটা আমরা বলছি, এটি বাস্তবায়নে বা এটি সরকারের উপর কোনো আইনগত বাধ্যবাধকতা রয়েছে কিনা, বা এই স্টিমুলাস প্যাকেজটি দেওয়াটা সরকারের উপর কোনো আইনগত বাইন্ডিং রয়েছে কিনা? আপনার যে প্রশ্ন, আপনি এখানে স্ট্রেইট নিয়ে আসছেন যে বাইন্ডিংয়ের ব্যাপারটা। অবশ্যই অ্যাজ এ সিটিজেন, যে প্রতিটা সিটিজেনের যে স্টেটের যে ফান্ডামেন্টাল রাইটস, যেটা কনস্টিটিউশন থেকে দেওয়া, দ্যাটস রাইট। আমাদের আপনি দেখবেন প্রিএম্বলে স্ট্রেইট বলা আছে যে অর্থনৈতিক এবং সামাজিক সাম্য, মানে এখানে কোনো ডিসপ্যারিটি করা যাবে না, বৈষম্যমূলক হতে পারে আচরণ হবে না। এবং আপনি প্রিন্সিপাল যেটা আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আর্টিকেল 10, সেখানে স্পেসিফিক বলা আছে যে আমাদের সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে কোনো ধরনের শোষণ চলবে না। এবং আর্টিকেল 15-এ যেখানে বলে দিয়েছি স্ট্রেইট ওয়ে যে আপনাকে স্টেটের একটা ফান্ডামেন্টাল ডিউটি টু সিকিউর আপনার যেটা সোশ্যাল সিকিউরিটি, আপনার যে বস্ত্র, খাদ্য, এই যেই বেসিক নেসেসিটি যেটা, সেটা ফুলফিল করা, প্লাস
আপনার যে ইকোনমিক যে ফ্লারিশনেসটা, যে গ্রোথটাকে কন্টিনিউ করা, এটা স্টেটের রেসপন্সিবিলিটি। এবং সেটার সাথে সাথে এই যে যে স্টিমুলাস প্যাকেজটা যখন ঘোষণা করে, আমাদের কিন্তু পার্লামেন্ট তখন কিন্তু ইন সেশন ছিল না। অনেক দেশের পার্লামেন্ট সেশনে ছিল, তারা পার্লামেন্ট থেকে ওইটা কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছিল। বাট আমাদের যেটা করেছে সেটা হলো যে আমাদের এক্সিস্টিং যে আইন আছে, যে ডিজাস্টার অ্যাক্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2012 এবং আপনার যে কমিউনিকেবল ডিজিজ অ্যাক্ট আই থিঙ্ক 2018, এই দুটো অ্যাক্টের মাধ্যমে যেই তাদেরকে অ্যাবিলিটি দেওয়া আছে যে এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে এই ধরনের প্রণোদনা দেওয়া, এবং সেইটাকে আবার জাস্টিফাই করার জন্য আমাদের যে বাজেট সেশন চলছে, এই বাজেট সেশনের পরে যেটা করা হবে যে ফাইন্যান্স বিল আকারে এটাকে পার্লামেন্টে পাস করানো হবে। তখন এটা আবার প্রেসিডেন্টের অ্যাসেন্ট নিয়ে তখন ফাইন্যান্স অ্যাক্ট 2020 আকারে এটা তখন কমপ্লিট যে আপনার লিগ্যালাইজেশন বা জাস্টিফাইড আকারে সেটা তখন আপনি বলতে পারবেন। এই যে প্রণোদনাটি, এটি বাস্তবায়িত করা হচ্ছে আপনার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন ব্যবসায়ীদেরকে এই প্রণোদনার অর্থ ঋণ হিসেবে প্রদান করছে। এখন এই ঋণটি আবার তো ব্যবসায়ীদেরকে ফেরত দিতে হচ্ছে। যদি আবার এই প্রণোদনার যে ঋণটা দেওয়া হলো এটা যদি খেলাপি হয়ে যায়, তখন কিন্তু আমার ব্যাংকিং সেক্টরের উপর আবার এক্সট্রা একটা বার্ডেন চলে আসছে। এখন এই বার্ডেনটা আমার এই ব্যাংকিং সেক্টর নেওয়ার মতো তাদের সক্ষমতা রয়েছে আদৌ? আমাদের কিন্তু এই করোনার আগ থেকেই কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরটা একটু মানে খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে আমাদের যে এনপিএল, যে ব্যাংকের ইন টোটাল, সেটা কিন্তু 1,18,000 crore টাকা অ্যারাউন্ড, এবং রাইট অফ যেটা অ্যারাউন্ড 40,000 crore টাকা, যেটা আমাদের গভর্নমেন্ট থেকে বলা হয়। বাট এখানে কিন্তু আপনি যদি আইএমএফের সেই ক্যালকুলেশন দেখেন, সেখানে তারা বলছে 2,40,000 কোটি টাকার মতো যেটা প্রবলেমেটিক অ্যাসেট, আই মিন ব্যাড লোনের অবস্থা। তাহলে যদি আপনি আমাদের যদি টোটাল লোন আউটস্ট্যান্ডিং দেখেন, সেটা হলো কিন্তু আমাদের 9,76,000 crore টাকা অ্যারাউন্ড, যেটা টোটাল ডিপোজিট হলো আপনার অ্যারাউন্ড 11 লাখ কোটি টাকার মতো। তাহলে আপনার যদি 23 বা 25% মতো যদি ব্যাড লোন হয়, তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টরের জন্য কন্টিনিউ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং সেই জন্য এখানে একটা বড় রিজন যেটা হয়, আপনার যারা ব্যাংকের পরিচালক যারা থাকে, এই যে বোর্ডের যে ম্যানেজমেন্ট এবং যে বোর্ড, এই দুইটার সেপারেশনটা নেই। দেখা যায় বোর্ড অ্যাকচুয়ালি ডিকটেট করে টু দি ম্যানেজমেন্ট, এবং সেই অনুযায়ী ম্যানেজমেন্ট কাজ করে, এবং যার ফলে যেটা দেখা যাচ্ছে আপনার ব্যাংকের যারা ডাইরেক্টর, তারাই অ্যারাউন্ড আপনার 1,71,000 কোটি টাকা তাদের কাছেই এরকম লোন রয়ে গেছে। তাহলে এই যে টোটাল সার্কামস্ট্যান্সেস যেই অবস্থাটা, এই অবস্থাতে ব্যাংকিংয়ের সেক্টরে যদি আমরা কথা বলি, সেইভাবে কিন্তু আমরা বলবো যে একটু নড়বড়ে আছে। এর মধ্যে প্রায় দেখা যায় ক্যাপিটাল শর্টফল আছে আপনার, রাইট, ক্যাপিটাল 12টা ব্যাংকের ক্যাপিটাল শর্টফল, যেখানে বলা হচ্ছে যে 16,000 কোটি টাকার অ্যাভভ যে এইটা এই ব্যাংকগুলির আছে। তাহলে যদি এই সিচুয়েশন হয়, তাহলে তাদের জন্য অনেক ডিফিকাল্ট সিচুয়েশন হবে হয়তোবা, যদি গভর্নমেন্ট আর কোনোভাবে অ্যাকোমোডেট না করে। কারণ এই প্রণোদনার সুদের হার কিন্তু 9%। এই 9% নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো কি লাভ করতে পারবে? তাদের পরিচালন যে ব্যয়, এটি হয়তোবা তারা এইটা একটা ভালো ইয়ে করেছেন, যেটা ধরেন গভর্নমেন্ট যখন আপনি দেখেছেন লাস্ট বাজেটে ফাইন্যান্স মিনিস্টার বলেছিল, কয়েকটা শর্ত কথা বলেছিল। একটা বলেছিল স্পেসিফিকলি যারা ডিফল্টার তাদের অ্যাগেনস্টে খুব স্ট্রং অ্যাকশন নেওয়া। দ্বিতীয়টা বলেছিল কমিশন সেট আপ করা, ব্যাংকিং কমিশন টু রিফর্ম ইট। থার্ড যেটা আপনার যেটা ইন্টারেস্ট রেট বলেছিল যেভাবেই হোক আমরা 9%-এ নিয়ে আসবো। সামহাও এটা প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টারের খুব চেষ্টার কারণে সেটা এক পর্যায়ে বলা যায় এটা ইটস বিকেম ফোর্স। এটা মার্কেটের যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসিস, এটা কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসিস ডিসাইড হয়নি, এটা সামহাও এটা ফোর্স করা হয়েছে। বাট এখানে যেটা দেখতে হবে, সে অনেকেরই আপনার কস্ট অফ ফান্ডিং আছে দেখা যাচ্ছে 11%, বা অনেকের অনেক কম আছে। তো আপনার কস্ট অফ ফান্ড যেরকম হবে তার থেকে মিনিমাম একটা ডিফারেন্স থাকতে হয়। এখন যেটা গভর্নমেন্ট বলার পরে, যেটা এপ্রিল থেকে অনেকেই স্টার্ট করে দিয়েছে, যেটা 6% বা 5%-এ তারা ডিপোজিট কালেকশন করছে, আর লেন্ডিং করছে অ্যারাউন্ড 9%-এ। তো এই যে 6-9, এখানে একটা তারা ডিফারেন্স পায়। এবং আরেকটা যেটা হচ্ছে দেখবেন আপনি
যেই কোম্পানিগুলি বা যেই ব্যাংকগুলি আপনার ক্যাপিটাল মার্কেটে আছে, যাদের সাবসিডিয়ারি, তারা যে লোন দিচ্ছে সেখানে কিন্তু তারা 9% এক্সিকিউট করছে না, সেখানে কিন্তু তারা প্রায় 15-16% ওই আগের ধারাতেই রয়ে গেছে। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে এই যে আপনার পরিচালনা ব্যয়, যে আপনার যে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, এই কস্টটা আমাদের দেশে কম্পেয়ার টু আদার কান্ট্রি এটা অনেক বেশি। এইটাকে যতটা আপনি মিনিমাম করতে পারবেন ইন্টারেস্ট রেট ততটা কমানো যাবে। আপনি অনেক দেশে, যেমন আমাদের ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট হলো মাত্র 0%। আপনার যদি ব্যাংক অফ ইংল্যান্ডের 0.25%। তো সমস্ত জায়গায় যদি ইন্টারেস্ট রেট, এবং অনেক দেশে আপনার সুইজারল্যান্ড, বহু দেশে আছে ইন্টারেস্ট রেট হলো মাইনাস। সো আপনি যদি টাকা রাখেন, উল্টো আপনাকে টাকা দিতে হয়। তো সেই জায়গায় আপনাকে যদি ওয়ার্ল্ড ট্রেডের সাথে কম্পিট করতে হয়, আপনি এই হারের ইভেন 9% ইন্টারেস্ট রেট ইজ গোয়িং টু বি টু হাই। জি, এই প্রণোদনার লোনটি নিয়ে আবার কিছু ব্যবসায়ী যারা এই প্রণোদনার লোনটি নিচ্ছে, এই প্রণোদনার ঋণের টাকাটি তারা হয়তোবা যথাসময়ে ফেরত দিতে পারবে না। ফেরত দিতে না পারলে তাদেরকে খেলাপি হিসেবে ক্লাসিফাই করা হচ্ছে। এখন আমাদের যে বিদ্যমান আইন রয়েছে, অর্থ ঋণ আদালত আইন বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, এই আইন দিয়ে কি আমরা এই খেলাপি ঋণগুলোর টাকা কি ফেরত আনা সম্ভব হবে? খুব ভালো কোয়েশ্চেন করেছেন, বাট আমি এটার সাথে একটু অ্যাড করে নিই। আমি একটু ইন্টারন্যাশনাল আঙ্গিকে বলি। যদি ধরেন আমরা যদি ইন্ডিয়ান ল দেখি, এখানে কোম্পানি অ্যাক্ট 2013, সেখানে সেকশন 447 এবং 448, যেখানে পানিশমেন্টের কথাটা বলা আছে 6 মান্থ থেকে 10 ইয়ার্স পর্যন্ত। বাট এই পানিশমেন্টটা হবে তখনই ওরা উইলফুল ডিফল্টার এবং আনউইলফুল ডিফল্টার এটাকে ডিফাইন করে নেয়। যারা উইলফুল ডিফল্টার হবে তাদের এগেনস্টে ওদের যে পেনাল অ্যাক্ট আছে, সেই পেনাল অ্যাক্টের আপনার সেকশন 420, 403 অ্যান্ড 415 অনুযায়ী তারা প্রসিকিউট করবে ফ্রডুলেন্টের জন্য। এবং আপনাকে কোনো ধরনের ফার্স্ট ক্লাস, মানে কোনো বিমান পাসপোর্ট আপনার থাকবে, আপনি ফ্লাই করতে পারবেন না। এবং অন্যান্য দেশে, ইভেন চায়নাতেও, আপনি গভর্নমেন্ট অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলি আপনি নিতে পারবেন না, ডিপ্রাইভ করা হবে। রাইট। বাট রিসেন্টলি বাংলাদেশ যেটা করেছে, যে সরকারের সম্মাননা নেওয়া অনেক ধরনের পুরস্কার বা এই ধরনের যারা ব্যাংক ডিফল্টার তারা নিতে পারবে না। বাট আমাদের যে এক্সিস্টিং আইন আপনি যদি দেখেন, অর্থ ঋণ আদালত আইন সেকশন 34-এ, যেখানে পানিশমেন্টের কথা বলা আছে অনলি আপনার 6 মান্থের কথা, যে পানিশমেন্টটা অনেক মিনিমাল। আরেকটা যেটা হলো যে আপনার যেই টাইমের মধ্যে ট্রায়াল কনক্লুড করার কথা, যদি আপনি সেকশন 17 দেখেন, সেখানে বলা আছে যে আপনার যদি সামন সার্ভ করা হয়, সেই যদি ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার না করে, তাহলে 30 ডেজের মধ্যেই ডিক্রি হয়ে যাবে। আর যদি ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করে রিটেন স্টেটমেন্ট দিয়ে, তাহলে 90 ডেজের মধ্যে আপনার হিয়ারিং কমপ্লিশন হয়ে যাবে। আদৌ কি সেটা হয়? আদৌ কিন্তু সেটা হয় না। ইভেন অ্যাট দি সেম টাইম নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টেও তাই, আমাদের হলে যেটা হয় যে পানিশমেন্ট যদি সেন্টেন্স সেখানে 6 মান্থ থেকে 1 বছর, এইটাও আমার কাছে মনে হয় অনেক মিনিমাল। বাট আপনি কিন্তু এই জায়গায় অন্য আইন কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। কারণ যারা দেখেন এই যে ডিফল্টার, বড় বড় ডিফল্টার, আমাদের যেটা জেনারেলি আপনি দেখবেন যে কোনো আপনি কোম্পানি সেট আপ করবেন, আপনি আজকে ব্যাংকে লোন নিতে যাবেন, আপনি কি করেন, সাথে সাথে কোম্পানি ইভেন সেট আপ করেননি, আপনি যে 200 কোটি 300 কোটি টাকা লোন নিয়ে নিচ্ছেন। কিন্তু এটা ইজিলি প্রিভেন্ট করা যায় যদি আপনি বলে দিতেন যে ডেট ইকুইটি রেশিওটা মেনটেন করতে হবে। তো আপনার যেটা পেইড আপ ক্যাপিটাল, তার বেশি আপনি লোন নিতে পারবেন না। তাহলে আইদার 50%, 30%, 40%, এই যদি ডেট ইকুইটি রেশিওর, তাহলে যে 5000 কোটি, 500 কোটি, 200 কোটি, এই ডিফল্টগুলি হতো না। এটা নাম্বার 1। নাম্বার 2, এই টাকা যারা নিচ্ছে মোরলেস সবাই টাকাটা আপনার ওভার ইনভয়েস এবং আন্ডার ইনভয়েস করে ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে এই টাকাগুলি দেশের বাইরে পাচার করে। তাহলে আপনি এখানে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012, সেখানে সেকশন 4-এ স্পেসিফিক বলা আছে যে 4 ইয়ার্স আপনার 12 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, এবং সেই টাকাটা ফরফিট করে দিতে পারে। ইভেন যদি আপনার কমিশন, যদি দুর্নীতি দমন কমিশন মনে করে, সেটা হলো তাদের সেকশন 20 অনুযায়ী ইনভেস্টিগেশন করে সেকশন 27-এর মাধ্যমে সেই টাকাটাকে ফরফিট এবং 10 বছরের পর্যন্ত ইমপ্রিজনমেন্ট দিতে পারে। শুধু তাই নয়, আপনি যদি এখানে এই যে কোম্পানিগুলি আপনি দেখছেন যারা লোন নিচ্ছে এবং যারা ব্যাংক, এটাও কোম্পানি, এখন আমাদের যে নতুন এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, যেটা এখানে এফআরসিতে স্পেসিফিকলি আছে, কাউন্সিল অ্যাক্ট 2015-এর আপনি সেকশন 33 এবং 48-এ, যেটা হলো যে এই কাউন্সিল কিন্তু যে কোনো সময় যে কোনো এন্টারপ্রাইজের
আপনার রিপোর্ট কল করতে পারে। তাহলে যদি এটা ইনভেস্টিগেশন করে, তাহলে এই যারা রিপোর্টটা করেছে সেখানে তো ইন্ডিপেন্ডেন্ট অডিটর ছিল, সেই ইন্ডিপেন্ডেন্ট অডিটর যারা, তারা তো এটা দেখেছে যে এই গরমিলটা, তাহলে আপনি অডিটরদেরকে এখানে আপনি ইয়ে করতে পারেন। সেটা স্পেসিফিকলি সেকশন 33-তে বলে দিয়েছে যে এনলিস্টমেন্ট এনরোলমেন্ট ক্যান্সেল করা যাবে। 48-এ 5 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট প্লাস 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা রেখেছে। এবং কোম্পানি একটা, যদিও এটা কোম্পানি অ্যাক্ট 1994-এর সেকশন 218 এবং 219, যেটা অনেক মিনিমাল 1000 টাকা, যেটা আমাদের অনেক দিনের দাবি যে কোম্পানি একটা রিফর্ম করা উচিত। আরেকটা যেটা আপনি করতে পারেন, যেটা আমরা দিচ্ছি না, আমাদের যারা কোম্পানি এক্সিস্টিং বিজনেসম্যান, তাদেরকে যে অন্য দেশে আপনি দেখবেন যে ওয়ে আউট বা এক্সিট রুট দেয়। জি, তো আপনি যদি বিজনেস ফেল করতেই পারেন, কিন্তু আপনার যদি একটা এক্সিট রুট থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলি এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করতে পারেন। কিন্তু আমাদের দেশে যেটা হলো যে আপনার ব্যাংকরাপসি অ্যাক্ট 1997-এর সেকশন 10-এ যেটা বলা আছে যে ডেটর এবং ক্রেডিটর দুজনেই ফাইল করতে পারে, কিন্তু কী ফাইল করবে, যেটা হলো কোম্পানিটা শাটডাউন বা ওয়াইন্ডিং আপ করাটা। কিন্তু এই যে ব্যাংকরাপ্ট হয়ে অন্য দেশে যেটা করে যে সামওয়ান এলস এই শেয়ারটা, আপনার শেয়ারটা নিয়ে নেয় বা গভর্নমেন্ট কিনে নেয়, নেওয়ার পরে কোম্পানি কিন্তু ঠিকই রানিং থাকে, বাট ওই যে যিনি ব্যাংকরাপ্ট হলো তাকে একটা এক্সিট অথবা রুট করে দেওয়া, যে ওয়ে আউট করে দেওয়া, যে তুমি এখান থেকে বের হয়ে যাওয়া। এইটা আমাদের মনে হয় যে এই ব্যাংকরাপসি অ্যাক্ট 1997 এইটাকে আমাদের কিন্তু প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে, কারণ এখানে সাধারণ জনগণের তাদের অর্থ এখানে রাইট ইনভলভ আছে, এবং এটা ইটস এ সোশ্যাল ইনস্টিটিউশন। এবং এখানে আপনি দেখবেন যে এই এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে তারা, তো এই এমপ্লয়মেন্ট ক্রিয়েট যেহেতু করছে, তাদের তো ইনভলভমেন্টটা অবশ্যই, যেটা স্টেটের দায়িত্ব যে এমপ্লয়মেন্টটা ঠিকভাবে ধরে রাখা। আমি সর্বশেষ একটি প্রাসঙ্গিক প্রশ্নে চলে যাচ্ছি, যে এই ঋণ খেলাপি হওয়ার পিছনে যারা লোন দিচ্ছে ব্যাংক পরিচালকেরা, তাদের অনেক সময় এখানে তারা জড়িত থাকে। এখন ব্যাংক পরিচালকদেরকে আমি কিভাবে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারি? এটা ধরেন খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন, বাট এখানে আমাদের অনেক লিমিটেশন আছে। সেটা হলো যে অন্যান্য দেশে আপনি দেখবেন যেগুলি ডেভেলপড কান্ট্রি, এখানে আপনার যারা ম্যানেজমেন্ট এবং বোর্ড, এই দুইটা আলাদা এবং সেপারেশন অফ পাওয়ার করেছে। যেমন আপনি দেখবেন আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, এখানে যেমন আপনি ডিএসি এবং ব্রোকার্স যারা আগে যেটা ছিল, এই ডিএসি বোর্ড, এটাকে কিন্তু সেপারেশন অফ পাওয়ারের মাধ্যমে আপনার ওই যে একটা আইনের মাধ্যমে এটাকে, এই পাওয়ারটাকে আলাদা করা হয়েছে, ওই ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট 2013-এর মাধ্যমে। সেম ওয়েতে ওয়ার্ল্ড ওয়াইড এই পাওয়ারটা সেপারেট করা, বাট আমাদের এখানে তা নাই। বাট স্পেশালি এখানে আমাদের ওই যে কর্পোরেট গভর্নেন্স, যেটা আমাদের 2018-এ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দ্বারা এটা একটা নোটিফিকেশনের মাধ্যমে এটা রুল করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে 1/5, মানে প্রতিটা ব্যাংকিং ইনস্টিটিউশনে একজন করে ইন্ডিপেন্ডেন্ট, 5 জনের এগেনস্টে একজন করে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে। তাহলে সেই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তার কোয়ালিটি বেসিস এবং ইন্ডিপেন্ডেন্ট, সে স্ক্রুটিনি করবে, এবং মোস্ট অফ দি কমিটিতে তাকে প্রেজেন্স রাখতে হবে, মোস্ট অফ দি কমিটিতে তাকে রাখতে হবে। এবং শুধু তাই নয়, আমাদের যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991, সেখানে কিন্তু স্পেসিফিকলি 15 ক এবং 1510, যেটা গভর্নমেন্ট চেঞ্জ করেছে, আপনি জানেন যে একটা ফ্যামিলি থেকে আগে ছিল 2 জন, সেখানে 4 জন। আরেকটা যেটা হলো যে একটা 2 টার্মস থাকতে পারতো, সেখানে 3 টার্মস, মানে 9 ইয়ার্স থাকা যাবে। এখন যেটা আবার বাংলাদেশ আপনার ফাইন্যান্সিয়াল আমাদের যে ইনস্টিটিউশন, সেখান থেকে একটা অ্যামেন্ডমেন্ট বিল ড্রাফট করছে, সেখানে 50টার মতো সাজেশন দিয়েছে যে এইটা কিভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায়, এবং সেটার মধ্যে 90% যেটা আমি শুনেছি যে বাংলাদেশ ব্যাংক অ্যাকসেপ্ট করেছে। যদি এইটা করা যায়, তাহলে এটা কিন্তু অনেকটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আপনি আনতে পারবেন। ব্যারিস্টার এম মাসুম, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মূল্যবান মতামত বা পরামর্শ দিয়ে আমাদেরকে চিঠি লিখতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানা পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়াও আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদেরকে ইমেল করার ঠিকানা l.orderatn@gmail.com। সুপ্রিয় দর্শক, আগামী সপ্তাহে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।